দেখো, তোমাদের ইকোনমিক জিওগ্রাফি 2 এর যে মডেলটি রয়েছে আমি সেটা তোমাদের কাছে আলোচনা করছি। ইউনিট 2 ইকোনমিক অ্যাক্টিভিটিজ। এখানে কি কি প্রশ্নগুলো আসবে, প্রথমে আমি আলোচনা করছি লং আনসার টাইপ কোয়েশ্চেন। কি আছে প্রথমে না, এক্সপ্লেইন দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপ অফ ইকোনমিক অ্যাক্টিভিটিজ। অর্থাৎ অর্থনৈতিক কাজকর্মগুলোর বিভিন্ন শ্রেণী বিভাগগুলি আলোচনা করব। আমাদের যে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মগুলো রয়েছে, অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিজ, সেকেন্ডারি অ্যাক্টিভিটিজ, টার্সিয়ারি অ্যাক্টিভিটিজ, কোয়াটারনারি অ্যাক্টিভিটিজ, কুইনারি অ্যাক্টিভিটিজ, এগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে, প্রত্যেকটির বৈশিষ্ট্য লিখতে হবে। এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ডিসকাস দ্য এক্সপ্লেন অফ ইভলিউশন অফ হিউম্যান অ্যাক্টিভিটিজ। অর্থাৎ একই প্রশ্ন যে মানুষের বিভিন্ন কাজকর্মগুলি বিবর্তন আলোচনা করো উদাহরণ সহ। অর্থাৎ সেই প্রাইমারি অ্যাক্টিভিটি, প্রথম শ্রেণীর ক্রিয়াকলাপ, সেখান থেকে দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ, তা থেকে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, অর্থাৎ সেই ইকোনমিক অ্যাক্টিভিটিজের যে শ্রেণী বিভাগ সেটাই তোমাদের এখানে লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ ট্রান্সপোর্ট কস্ট অন লিস্ট কস্ট লোকেশন উইথ রেফারেন্স টু ওয়েবার থিওরি। ওয়েবারের ন্যূনতম পরিবহন ব্যয় এবং ন্যূনতম ব্যয় তত্ত্বটি আলোচনা করো। মানে ওয়েবারের তত্ত্বটি সম্পূর্ণভাবে লিখতে হবে। সিম্পল কোশ্চেন, ওয়েবারের শিল্পস্থানিকতার যে ন্যূনতম ব্যয় তত্ত্ব রয়েছে তোমাদের, সেটা লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব দ্য ল্যান্ড ইউজ জোন অ্যাজ প্রপোজড বাই ভন থুনেন। ভন থুনেন যে কৃষি জমি বা কৃষি ভূমি ব্যবহারের যে মডেলটি দিয়েছেন, কিভাবে ভূমিকে আমরা ব্যবহার করব, সেই মডেলটা, সম্পূর্ণ মডেলটি এখানে লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ দ্য সালাইন ফিচার অফ ইন্টেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার। অর্থাৎ নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি, তার বৈশিষ্ট্যগুলো, কোন অঞ্চলে গড়ে উঠেছে, কেন গড়ে উঠেছে, এগুলো লিখতে হবে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ এক্সটেন্সিভ কমার্শিয়াল এগ্রিকালচার। অর্থাৎ ব্যাপক বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। অর্থাৎ এর আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষির বৈশিষ্ট্য, এটা ব্যাপক বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ দ্য নেচার অ্যান্ড কজেস অফ আন্ডার ডেভেলপমেন্ট লাম্বারিং অ্যাক্টিভিটি ইন ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট মানে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যাঞ্চলে কেন কাষ্ঠ শিল্প সেভাবে গড়ে ওঠেনি। অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যাঞ্চলে কাষ্ঠ শিল্প গড়ে ওঠার সমস্যাগুলো লিখতে হবে। আমরা অনেকগুলো সমস্যা জানি, যে সেখানকার জলবায়ু একটা সমস্যা, সেখানে বৃক্ষগুলো খুব ভারী, অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করা যায় না, ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন, এক্সামাইন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডেভেলপমেন্ট অফ কমার্শিয়াল ফিশিং ইন দ্য টেম্পারেট রিজিয়ন। অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে কেন বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রগুলি গড়ে উঠেছে। আমরা জানি বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র নাতিশীতোষ্ণ অঞ্চলে গড়ে উঠেছে, ক্রান্তীয় অঞ্চলে তেমন গড়ে ওঠেনি। সেই নাতিশীতোষ্ণ অঞ্চলে যে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রগুলি গড়ে উঠেছে, সেগুলি গড়ে ওঠার কারণগুলো লিখতে হবে। 9 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ দ্য লোকেশন অফ নেচার অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন দ্য ইউএসএ। ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের
লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ এবং কোথায় কোথায় গড়ে উঠেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন কোন অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে এবং কেন গড়ে উঠেছে বা তার গতি প্রকৃতি কি। 10 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য রিজনস অফ কনসেন্ট্রেশন অফ আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন নর্থ ইস্ট ইউএসএ। নর্থ ইস্ট ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে কেন বর্তমানে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, বইতে আছে। শুধু উত্তর পূর্বাঞ্চলে কেন গড়ে উঠেছে সেটা পড়তে হবে। 11 দাগের প্রশ্ন, অ্যানালাইজ দ্য চেঞ্জেস ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ স্টিল ইন্ডাস্ট্রি ইন ইউএসএ। এটাও উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্প যে গড়ে উঠেছে, সেই গড়ে ওঠার বর্তমান কিছু পরিবর্তন ঘটছে। আগে গড়ে উঠতো কেবলমাত্র হ্রদ অঞ্চলকে কেন্দ্র করে, বর্তমানে সেই অঞ্চল ছেড়েও পশ্চিমাঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠছে। বর্তমান ট্রেন্ড কি, কোন দিকে লৌহ ইস্পাত শিল্পগুলো সরে যাচ্ছে বা কেন সরে যাচ্ছে, কোথায় গড়ে উঠছে, এগুলো লিখতে হবে। বইতে আছে, ভালো করে এটা বই থেকে পড়তে হবে। 12 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন এন্ড প্রবলেম অফ আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন জাপান। জাপানের লৌহ ইস্পাত শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে এবং এই দেশে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি কি কি। অর্থাৎ ডিস্ট্রিবিউশন মানে বন্টন করতে হবে, কোথায় কোথায় গড়ে উঠেছে এবং কি কি সমস্যা রয়েছে। যেমন জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলার ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে না, লৌহ আকরিক বিদেশ থেকে অধিকাংশ লৌহ আকরিক আমদানি করতে হয়। সুবিধা অনেক রয়েছে, তো অসুবিধা কিছু কিছু আছে, সেগুলো পড়বে। 13 নম্বর প্রশ্ন, অ্যাসেস দ্য গ্রোথ অফ ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি মানে ভারতবর্ষে লৌহ ইস্পাত শিল্পের বৃদ্ধি আলোচনা করো ডিউরিং দ্য প্ল্যান পিরিয়ড, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। অর্থাৎ ভারতবর্ষে যে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, কিছু গড়ে উঠেছে স্বাধীনতার পূর্বে, কিছু স্বাধীনতার পরে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালীন সময়ে। তো স্বাধীনতার পরবর্তীকালে কোন কোন লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলো আলোচনা করতে বলেছে। 5 ইয়ার্স প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে ভারতবর্ষে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ডিউরিং দ্য 5 ইয়ার্স প্ল্যান। একইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতের কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নয়ন আলোচনা করো। মানে কোন কোন কার্পাস বয়ন শিল্পগুলো গড়ে উঠেছে এবং সেগুলো গড়ে ওঠার ক্ষেত্রে কি কি কারণ বা কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে। 15 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অফ লোকেশনাল চেঞ্জেস ইন কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যে মানেটা আগে বলি, যে ভারতবর্ষে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের বন্টনের অবস্থানগত পরিবর্তন আলোচনা করো। আবার বলছি, ভারতের কার্পাস বস্ত্রবয়ন শিল্পে অবস্থানগত পরিবর্তন আলোচনা করো। অর্থাৎ ভারতবর্ষের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছিল পশ্চিম ভারতে। কোথায় না, আহমেদাবাদ এবং মুম্বাইকে কেন্দ্র করে। পরবর্তীকালে এই কার্পাস বস্ত্রবয়ন শিল্প সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। উত্তর ভারতে, পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে। এর কারণ কি, কোথায় কোথায় গড়ে উঠছে, কি কারণে গড়ে উঠেছে, কেন শুধু পশ্চিম ভারতে সীমাবদ্ধ থাকেনি, এটা করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 দাগের প্রশ্ন, অ্যানালাইজ ফ্যাক্টরস অফ লোকেশনালাইজেশন অফ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন মুম্বাই এন্ড আহমেদাবাদ। খুব সহজ, মুম্বাই এবং আহমেদাবাদে কেন কার্পাস বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রীভূত হয়েছে। খুব সাধারণ প্রশ্ন, নিচু ক্লাস থেকে পড়ে এটা, যে মুম্বাই আহমেদাবাদে ভারতের কার্পাস বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। এর আগেরটা পড়েছিলাম,
কেন ছড়িয়ে পড়েছে? অর্থাৎ প্রশ্ন পড়তে পারে ভারতে কার্পাস বস্ত্র শিল্পের বিকেন্দ্রীকরণের কারণ কি, মানে আগের প্রশ্নটা, কেন মুম্বাই আহমেদাবাদ থেকে চারদিকে ছড়িয়ে পড়লো। ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু 15 দাগের প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এরপর 17, এক্সামাইন দ্য ফ্যাক্টর অফ লোকালাইজেশন অফ টি প্লান্টেশন ইন নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়া। অর্থাৎ চা বাগিচাগুলো কেন উত্তর, পূর্ব এবং কিছুটা দক্ষিণ ভারতে গড়ে উঠেছে। অর্থাৎ প্রধানত উত্তর পূর্ব ভারতে ভারতের চা বাগিচাগুলো গড়ে ওঠার কারণ কি। আর কি 18 দাগের প্রশ্ন, সব 10 নম্বর প্রশ্ন হচ্ছে এখন। ডিসকাস দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক্যাল ফ্যাক্টরস অফ গ্রোথ অফ টি প্লান্টেশন ইন ইন্ডিয়া। আবারও বলছি, ডিসকাস দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, মানে আলোচনা করো প্রাকৃতিক এবং আর্থসামাজিক নিয়ন্ত্রকগুলি অফ গ্রোথ অফ টি প্লান্টেশন ইন ইন্ডিয়া, ভারতের চা বাগিচাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে। অর্থাৎ ভারতে চা বাগিচা গড়ে ওঠার প্রাকৃতিক এবং আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো। সোজা প্রশ্ন। 19 দাগের প্রশ্ন, হোয়াই মিক্সড ফার্মিং ইজ ডেভেলপড ইন ইউরোপ। ইউরোপে মিশ্র কৃষি গড়ে ওঠার কারণ কি, বা ইউরোপে মিশ্র কৃষি কেন উন্নতি লাভ করেছে। ক্লিয়ার? পরে 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, রাইট দ্য ফাংশন অফ গ্যাট। আমরা গ্যাট পড়েছি, জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ এন্ড ট্রেড, এর ফাংশন বা কার্যাবলীগুলি কি কি। তাহলে এগুলো গেল 10 নম্বরের প্রশ্ন, মডেলে এগুলো রয়েছে 1 থেকে 20 পর্যন্ত। এরপর কিছু সেমি লং আনসার টাইপ কোশ্চেন দেওয়া আছে 5 নম্বরের জন্য, আমি মানেগুলো করে দিচ্ছি। 1, হোয়াট ইজ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি অ্যাক্টিভিটি। প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি, উদাহরণ কি কি, এটাই লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন একই রকম, হোয়াট ইজ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, তাহলে কি হয় প্রকৃতি এবং বৈশিষ্ট্য অফ সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, হোয়াট ইজ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রকৃতি এবং বৈশিষ্ট্য একই রকম। 4 নম্বর, হোয়াট ইজ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ, অর্থাৎ চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য। 5 কি আছে, ওই একই, হোয়াট ইজ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ, অর্থাৎ পঞ্চম শ্রেণী বা অতি নব্য শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলির বৈশিষ্ট্য। তাহলে তোমরা ভালো করে ওই যে বড় প্রশ্নে যে আমি প্রথমের দিকে যে প্রথম 1 এবং 2 এ যে দুটো প্রশ্ন ছিল, যে ইভলিউশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, ওটা ভালো করে পড়লে এখান থেকে সেমিলং এর 1 থেকে 5 পর্যন্ত পড়া হয়ে যাবে। 6 থেকে কি প্রশ্ন আছে, রাইট দ্য রিলেশন বিটুইন রেন্ট এন্ড ল্যান্ড ইউজ অফ প্রপোজড বাই ভনথুনেন। ওই একই কথা, ভনথুনেন যদি পড়েন মানে কি, রাইট দ্য রিলেশন বিটুইন, সম্পর্ক আলোচনা করো, রেন্ট এন্ড ল্যান্ড ইউজ, রেন্ট মানে খাজনা, খাজনা এবং ভূমির ব্যবহার, এক প্রপোজড বাই ভনথুনেন। ভনথুনেন যে ভূমি ব্যবহারের ক্ষেত্রে খাজনার কথা বলেছেন, খাজনা এবং ভূমি ব্যবহারের সম্পর্ক ভনথুনেনের মতানুসারে আলোচনা করো। অর্থাৎ ওইখানে ভনথুনেনের যে তোমরা পড়েছো মডেল, ল্যান্ড ইউজ মডেল, সেটা ভালো করে পড়লে তার যে খাজনা সংক্রান্ত যে বিষয়টা সেটা এখানে লিখতে হবে। পুরোটা না লিখলেও চলবে, ওই রেন্টের পোরশনটা লিখলে হবে। পরের প্রশ্ন 7 দাগ, সেমি লং আনসার টাইপের, অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ এগ্লোমেরেশন ইন ইন্ডাস্ট্রিজ অ্যাজ প্রপোজড বাই ওয়েবার, মানে বিশ্লেষণ করো গুরুত্ব, মানে অ্যান এগ্লোমেরেশন মানে অফ ইন ইন্ডাস্ট্রি, মানে শিল্পের সমাবেশ, সে গুরুত্ব কি কোন জায়গায় কোন শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে।
এটা ওয়েবার বলেছেন। ওয়েবারের যে তোমাদের দেখবে যে তিনটে দিক আছে, এক হচ্ছে পরিবহন ব্যয়, দুই হচ্ছে শ্রমিক, তিন হচ্ছে শিল্পের সমাবেশ। এই তিনটে বিষয়ের ওপর ওয়েবার কিভাবে ব্যয় লাঘব করা যাবে সেই বিষয়ে তিনি তার মডেলে আলোচনা করেছেন। তার মধ্যে 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে, নোটসে আছে, বইতে আছে, দেখবে যে শিল্পের সমাবেশ কোনো জায়গায় গড়ে উঠলে পরবর্তীকালে অন্য কোনো শিল্প সেখানে সহজে গড়ে উঠবে। সেই পোর্শনটা ভালো করে পড়তে হবে এবং ব্যাখ্যা করতে হবে কি কি সুবিধাগুলো গড়ে উঠবে। কোন একটা জায়গায় শিল্পের সমাবেশ যদি থাকে, তাহলে আগে থেকে একাধিক শিল্প গড়ে উঠেছে, তাহলে কি হবে না সেখানে যোগাযোগ ব্যবস্থা, সেখানে রাস্তাঘাট, সেখানে পরিকাঠামোগত সমস্ত ধরনের পাওয়ার সাপ্লাই, সমস্ত কিছু অ্যাকোমোডেশন আগে থেকে থাকবে। ফলে কোন নতুন শিল্প যদি গড়ে ওঠে ওখানে, তাকে খুব একটা পরিকাঠামোগত ব্যয় করতে হবে না, সহজেই সে বাকি সমস্ত কিছু সুযোগ সুবিধাগুলো পাবে। এটি ওয়েবার বলেছেন। ফলে কি হবে না, এই পরিকাঠামোগত দিক থেকে রাস্তাঘাট নির্মাণ, পাওয়ার স্টেশন স্থাপন, একাধিক ক্ষেত্রে ব্যয় অনেকটা লাঘব হবে, অর্থাৎ অল্প ব্যয়ে প্রোডাকশন করা সম্ভব হবে। ভালো করে পড়বে এটা ওয়েবারের বিষয়টি বা নোটটি ভালো যদি করে পড়ো, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তাহলে দেখো, এগুলো সবই কিন্তু আমরা যে আগের বড় প্রশ্নগুলো যদি ভালো করে পড়ি, তাহলে এগুলো পড়া হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন কি আছে? 8 নম্বর প্রশ্ন, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ইন্টেনসিভ কাল্টিভেশন এন্ড এক্সটেন্সিভ কাল্টিভেশন। অর্থাৎ নিবিড় কৃষি এবং ব্যাপক কৃষির পার্থক্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওখানে আমরা নিবিড় কৃষি এবং ব্যাপক কৃষির বৈশিষ্ট্য পড়েছি, এখানে আমরা পড়বো নিবিড় কৃষি এবং ব্যাপক কৃষির পার্থক্য। খুব সহজে পারবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, হোয়াই ইন্টেনসিভ ফার্মিং ইজ ডেভেলপড ইন সাউথ ইস্ট এশিয়া। কেন নিবিড় কৃষি উন্নতি লাভ করেছে দক্ষিণ পূর্ব এশিয়াতে? অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় নিবিড় কৃষি গড়ে ওঠার কারণ কি? এটা নিবিড় কৃষিতেই ভালো করে রয়েছে, ছবি দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। কি কি কোথায় কোথায় গড়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন কোন অঞ্চলে, কোন কোন দেশে, এবং কেন গড়ে উঠেছে। প্রাকৃতিক কারণ লিখতে হবে এবং আর্থসামাজিক কারণগুলো লিখতে হবে। বৈশিষ্ট্য এগুলো আছে। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মিন্ট বাই সোশিয়াল ফরেস্ট্রি। সামাজিক বনসৃজন বলিতে কি বোঝো? এন্ড হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ সোশিয়াল ফরেস্ট্রি। এই সামাজিক বনসৃজনের সুবিধাগুলো কি কি? এটা অরণ্য সংরক্ষণের যে উপায় আছে, বইতে আছে। সামাজিক বনসৃজন তার কাকে বলে, কোন কোন জায়গায় সামাজিক বনসৃজন করা হয়, এবং সামাজিক বনসৃজনের সুবিধাগুলো কি কি, এটা ভালো করে পড়বে। 5 নম্বরের প্রশ্ন। একই রকম রয়েছে বনসৃজন থেকে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ নেচার ইন এগ্রো ফরেস্ট্রি। কৃষি বনসৃজন, কৃষি কাজের সাথে সাথেও আমরা যে বনসৃজন করি পুকুরের পাড়ে বা জমির আলে, এটাকে বলা হয় এগ্রো ফরেস্ট্রি। এর ফলে বনায়ন হয়, বনভূমি সংরক্ষণ করা সম্ভব হয়, নতুন করে বনভূমি গড়ে তোলা সম্ভব হয়। এটা পড়বে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 দাগের প্রশ্ন, ডিসকাস দ্য কমার্শিয়াল ইউটিলাইজেশন অফ কনিফেরাস ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কনিফেরাস ফরেস্ট মানে সরলবর্গীয় অরণ্যের কমার্শিয়াল ইউটিলাইজেশন, বাণিজ্যিক ব্যবহারগুলি আলোচনা করে। আমরা জানি যে সরলবর্গীয় অরণ্য বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিমাণে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। কাষ্ঠমণ্ডল নির্মাণ করা হয় বা বিভিন্ন আসবাবপত্র নরম কাঠের বৃক্ষ থেকে তৈরি করা হয়। তো যে কারণে এর বাণিজ্যিক ব্যবহার করতে হবে, অর্থাৎ নাতিশীতোষ্ণ বা সরলবর্গীয় অরণ্যের অর্থনৈতিক ব্যবহার ভালো করে করতে হবে। 13 দাগের প্রশ্ন, হোয়াট আর দ্য ইউজেস এন্ড প্রবলেমস অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আমরা বড় প্রশ্নে পড়েছি নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অসুবিধাগুলো কি কি, নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের ব্যবহারের কি কি অসুবিধা, এগুলো লিখতে হবে এখানে। সেখানে আমরা পড়েছিলাম কেন কাষ্ঠশিল্প গড়ে ওঠেনি, সেগুলোই অসুবিধা, এখানে লিখতে হবে। 15 দাগের প্রশ্ন, হোয়াই ফিশিং রিগার্ডেড অ্যাজ বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ। অর্থাৎ মৎস্য ফিশিং মানে মৎস্য আহরণ কে কেন একাধারে প্রাইমারি অ্যাক্টিভিটিজ অর্থাৎ প্রাথমিক ক্রিয়াকলাপ
এবং একাধারে সেকেন্ডারি অ্যাক্টিভিটি অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ বলা হয়। কেন বলা হয় না, আমরা যখন মাছ ধরি, সমুদ্র থেকে যখন মৎস্য আহরণ করা হয়, এটা শ্রমনিবিড়, যদিও যন্ত্রের দ্বারা করা যাচ্ছে, তবে এটা প্রথম শ্রেণীর ক্রিয়াকলাপ। প্রথম আমরা পরিবেশ থেকে প্রথম সম্পদটি আহরণ করছি, এই অর্থে এটা প্রাইমারি। আবার সেই মাছকে আমরা কি কারণে তুলে আনছি না, প্রধানত ব্যবসা বাণিজ্য করার জন্য। সেগুলো থেকে বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ করে নানান ধরনের খাদ্য সামগ্রী উৎপাদনের জন্য আমরা আহরণ করছি, যে কারণে একে আমরা সেকেন্ডারি অ্যাক্টিভিটিজও বলতে পারি একদিক থেকে। 16 দাগের প্রশ্ন, হোয়াই ইজ ট্রপিক্যাল রিজিয়ন ব্যাকওয়ার্ড ইন কমার্শিয়াল ফিশিং? ট্রপিক্যাল রিজিয়ন ব্যাকওয়ার্ড ইন কমার্শিয়াল ফিশিং, ক্রান্তীয় অঞ্চল কেন মৎস্য আহরণে পিছিয়ে রয়েছে? বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রের দিক থেকে ক্রান্তীয় অঞ্চল অনুন্নত কেন? জলবায়ুগত বাধাগুলোই প্রধান বাধা, তাছাড়া পরিবেশগত সমুদ্রের গভীরতা বেশি, এই অঞ্চলের দেশগুলো অনেকটা দরিদ্র শ্রেণীর দেশ, এখানে মাছের চাহিদা কম, একাধিক কারণ রয়েছে, সমস্যা রয়েছে, বইতে আছে, পয়েন্টস আকারে আছে, সুন্দর করে পড়া যাবে। এবার 17 নম্বরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ র মেটেরিয়ালস অন লোকেশন অফ ইন্ডাস্ট্রিজ? কোনো জায়গার শিল্প গড়ে তোঠার ক্ষেত্রে কাঁচা মালের ভূমিকা কি? পড়েছো তোমরা, কাঁচা মালের ওপর নির্ভর করে শিল্প গড়ে ওঠে। আমরা ওয়েবারে পড়েছি, বিশুদ্ধ কাঁচামাল হলে শিল্প এক স্থানে গড়ে ওঠে, অবিশুদ্ধ কাঁচামাল হলে এক স্থানে গড়ে ওঠে, অর্থাৎ কাঁচামালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 দাগের প্রশ্ন দেখো, অ্যানালাইজ দ্য প্রবলেম অফ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলো কি কি আলোচনা করো। 19 দাগের প্রশ্ন, ডিসকাস দ্য নেচার অফ ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য ইন্ডিয়ান কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ভারতবর্ষের কার্পাস বস্ত্রবয়ন শিল্পের বিকেন্দ্রীকরণ আলোচনা করো। আমরা আগেও আলোচনা করেছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছিল প্রথমে পশ্চিমাঞ্চলে, মুম্বাই আহমেদাবাদ অঞ্চলে, সেখান থেকে কিভাবে সেটা সারা ভারতবর্ষে বিকেন্দ্রীকরণ হয়েছে, কেন হয়েছে, এটা আলোচনা করতে হবে। 20 দাগের প্রশ্ন দেখো, ডিসকাস দ্য রোল অফ ট্রান্সপোর্ট ইন রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বা সম্পদের উন্নয়নের ক্ষেত্রে পরিবহনের ভূমিকা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহনের ভূমিকা কি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এবং কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, সম্পদের উন্নয়নের ক্ষেত্রে। 21 দাগের প্রশ্ন, ডিসকাস দ্য প্রবলেম অফ টি প্ল্যান্টেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের চা বাগিচাগুলির সমস্যাগুলি কি কি? অনেক সমস্যা আছে, অনেক পুরনো বাগিচা, জলবায়ুগত সমস্যা রয়েছে, শ্রমিকগত সমস্যা রয়েছে, প্যাকেজিং প্রবলেম রয়েছে, পড়বো আমরা এগুলো। 22 দাগের প্রশ্ন দেখো, ডিসকাস দ্য স্যালাইন ফিচার অফ মিক্সড ফার্মিং। মিশ্র কৃষির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমরা আগে পড়েছি বড় প্রশ্নে। 23 দাগের প্রশ্ন দেখো, রাইট দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ মিক্সড ফার্মিং। মিশ্র কৃষির সুবিধা এবং অসুবিধাগুলি কি কি? সোজা প্রশ্ন, বইতে আছে, পড়বো আমরা। 24 দাগের প্রশ্ন দেখো, রাইট নেম অফ মেইন সি রুট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রধান প্রধান সমুদ্র পথগুলি কি কি? আমরা পড়েছি, আছে আমাদের কাছে। 25 দাগের প্রশ্ন, রাইট দ্য নেম অফ মেইন রেলওয়েজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রধান প্রধান রেলপথগুলি সম্বন্ধে আলোচনা করো, লেখো। সেগুলো নাম লিখতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত প্রসারিত সেগুলো লিখতে হবে। 26 দাগের প্রশ্ন, রাইট দ্য নেম অফ মেইন হাইওয়েজ অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রধান প্রধান জাতীয় সড়কপথগুলি কি কি? তাদের নাম লিখতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত বা তাদের দৈর্ঘ্য, এই সমস্ত লিখতে হবে। 27 দাগের প্রশ্ন দেখো, রাইট দ্য কম্পেয়ার মেরিট অ্যান্ড ডিমেরিট বিটুইন রেলওয়েজ অ্যান্ড হাইওয়েজ। অর্থাৎ রেলপথ এবং সড়কপথের মধ্যে তুলনা করো, সুবিধা অসুবিধা তুলনা করো। আমরা এইচএস লেভেল থেকে পড়ে এসেছি, অত্যন্ত সোজা প্রশ্ন।
এবং 28 দাগের প্রশ্ন দেখো, রাইট ইম্পর্ট্যান্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান। ট্রান্সপোর্ট মানে পরিবহন এবং কমিউনিকেশান মানে যোগাযোগ ব্যবস্থা। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব কী আমরা আগে পড়েছি, পারবো লিখতে। এবং সবশেষে দেখো 29 নম্বর আছে, আমি যেতগুলো দিয়েছি, রাইট দ্য ফাংশন অফ ওপেক। ওপেকের কার্যাবলী আলোচনা করো। আমরা আগেও বোধহয় প্রশ্নটা পেয়েছি, ওপেক কোন কোন দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে, কত সালে গড়ে উঠেছে এবং তার প্রধান উদ্দেশ্য বা কার্যাবলীগুলো কী কী, ফাংশনগুলো কী কী। এগুলো মোটামুটি তোমরা সেমি লং আনসার টাইপ কোশ্চেন হিসাবে পড়বে। এগুলো পড়লে অন্য রকমভাবে প্রশ্ন হতে পারে, উত্তর মোটামুটি এগুলোর ভেতরেই আছে। এবার দেখো কিছু আমি 2 নম্বর প্রশ্ন দিয়েছি, যদিও এই 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পড়লে প্রায় 2 নম্বরের প্রশ্ন পড়া হয়ে যাবে, তবুও ইন্ডিভিজুয়ালি কিছু প্রশ্ন মডেল হিসাবে দেওয়া আছে, তোমরা সেগুলো এই রকমভাবে প্রস্তুতি নেবে। যেমন দেখো 1, হোয়াট ইজ রেড কালার ওয়ার্কার। আমরা রেড কালার ওয়ার্কার কাকে বলে জানি, প্রাইমারি ওয়ার্কারকে। 2 নম্বর, হোয়াট ইজ ব্লু কালার ওয়ার্কার, এটাও আমরা জানি, সেকেন্ডারি ওয়ার্কার যারা তাদেরকে ব্লু কালার ওয়ার্কার বা কাজকর্মকে ব্লু কালার অ্যাক্টিভিটিস বলা হয়। 3 নম্বরে, হোয়াট ইজ হোয়াইট কালার ওয়ার্কার, কোয়াটারনারি যারা। 4 নম্বরে, হোয়াট ইজ গোল্ড কালার ওয়ার্কার, কুইনারি ওয়ার্কার যারা। এগুলো একই জায়গায় আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিজের যে ক্লাসিফিকেশন পড়েছি সেখানে সব আছে। 5 নম্বর, রাইট দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভিটিজ। প্রাথমিক এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপের পার্থক্য লেখো, পারবো। 6 নম্বর, হোয়াট ইজ আইসোটিম, সমপরিবহন ব্যয় রেখা, ওয়েবারে রয়েছে। 7 দাগে, হোয়াট ইজ আইসোডোপেন, যৌথ পরিবহন ব্যয় রেখা, এটাও ওয়েবারের মডেলে রয়েছে, তোমরা বইতে পড়বে এগুলো। 8 দাগে, হোয়াট ইজ ইন্ডেক্স অফ লেবার কস্ট, মজুরি সূচক বলিতে কি বোঝো। 9 দাগে, হোয়াট ইজ লেবার কোএফিসিয়েন্ট, শ্রমগুণক বলিতে কি বোঝো। 10 দাগে, হোয়াট ইজ ক্রিটিক্যাল আইসোডোপেন, ক্রিটিক্যাল আইসোডোপেন কাকে বলে, ওয়েবারের ক্ষেত্রে রয়েছে। 11, হোয়াট ইজ সিলভিকালচার, অরণ্যে রয়েছে, কাষ্ঠশিল্পে রয়েছে, সিলভিকালচার বলিতে কি বোঝো। এগুলো আলোচনা করছি না, এগুলো তোমরা সব পারবে। যেগুলো পারবে না সেগুলো আমরা পরবর্তীকালে পরের ভিডিওতে আলোচনা করব বা আমরা সেগুলো পড়ে নেব। 12 দাগে, হোয়াট ইজ সেলভা, অরণ্যে আছে। 13 দাগে, হোয়াট ইজ তৈগা, পারবো এগুলো। 14 দাগে, হোয়াট ইজ সোশিয়াল ফরেস্ট্রি, সামাজিক বনসৃজন কাকে বলে। 15 দাগ, হোয়াট ইজ এগ্রো ফরেস্ট্রি, কৃষি বনসৃজন কাকে বলে। 16 দাগ, কম্পেয়ার পিলেজিক অ্যান্ড ডেমার্সাল ফিশ, পিলেজিক মাছ এবং ডেমার্সাল মাছের তুলনা করো। 7 দাগ, হোয়াট ইজ অ্যানাড্রোমাস, অ্যানাড্রোমাস কাকে বলে। 8 দাগ, হোয়াট ইজ ক্যাটাড্রোমাস, ক্যাটাড্রোমাস কাকে বলে। আমরা এগুলো খুব সোজা এইচএস লেভেলের প্রশ্ন। 19 দাগ, হোয়াট ইজ ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, শিল্প স্থাপনের ক্ষেত্রে এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা এর পরে রয়েছে হরাইজন্টাল ইন্টিগ্রেশন, এগুলো ব্যবহার করি এই শব্দগুলো। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন মানে হচ্ছে উলম্ব সাযুজ্য কাকে বলে। 20 দাগে, হরাইজন্টাল ইন্টিগ্রেশন, অনুভূমিক সাযুজ্য কাকে বলে। 21 দাগ, হোয়াট ইজ পেন্ডুলাম পলিসি, পেন্ডুলাম পলিসি বা দোলক নীতি বলিতে কী বোঝো। পরিবহনে রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে শিল্প স্থাপনের ক্ষেত্রে এই দোলক নীতি বা পেন্ডুলাম পলিসি ব্যবহার করা হয়, পড়বো এগুলো। না বুঝতে পারলে এগুলো আমরা পরে আলোচনা করব, আমি মানেগুলো বলে দিচ্ছি। 22 দাগ, হোয়াট ইজ স্পেশাল ইকোনমিক জোন, সেচ কাকে বলে, আমরা বড় প্রশ্ন পড়েছি। 23 দাগ, হোয়াট ইজ প্রবলেম অফ সেচ, সেচের ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে কী কী সমস্যা দেখা দেয়। 24, হোয়াট ইজ টেকনোলজিক্যাল পার্ক, তথ্য প্রযুক্তি উদ্যান বা পার্ক কাকে বলে। 25 দাগ, হোয়াট ইজ মিক্সড ফার্মিং, অনেকবার পড়েছি, মিশ্র কৃষি কাকে বলে। 26 দাগ, হোয়াট ইজ এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া কি। অর্থাৎ এগুলো কিছু স্যাম্পল কোশ্চেন দিয়েছি 2 নম্বরের। 2 নম্বরে অসংখ্য অসংখ্য প্রশ্ন হতে পারে, তবে সমস্ত প্রশ্ন ওই ভালো করে বড় প্রশ্ন বা সেমি লং আনসার টাইপ প্রশ্নগুলো পড়বে, তাহলে 2 নম্বরের প্রশ্ন আলাদা করে কিছু চিন্তাভাবনা দরকার নেই। এই রকম প্রশ্ন আসবে যেগুলো ইন্ডিভিজুয়াল কিছু হতে পারে, আমি দিয়েছি। আর বাকি প্রশ্নগুলো বড় প্রশ্ন পড়লেই তোমাদের এসে যাবে অধিকাংশ ক্ষেত্রে। তো আমি মানেগুলো বললাম, ভালো করে পড়ো, তারপরে যেগুলো অসুবিধে হবে সেগুলো আমরা পরে আলোচনা করব।